বন্ধুরা, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। শুরু থেকে আজ পর্যন্ত আমি আমার জীবনের ঘটনা তোমাদের বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার নাম সেজুথি। আমার জন্মের পর বাবা মায়ের কোলে আর কোনো সন্তান জন্ম নেয়নি। বাবা মা আরেকটি সন্তান নেয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাদের সে আশা সফলতার আলো দেখেনি। শেষ পর্যন্ত অন্য কোনো সন্তান পাওয়ার লোভ তাদের অন্তর থেকে ধুয়ে মুছে একমাত্র আমাকে নিয়েই তাদের জীবনের বাকি স্বপ্নগুলো গড়ে তোলে। বাবা মায়ের পরম আদরে আমি ধীরে ধীরে বেড়ে উঠি। বাবা মা দুজনেই একটা ব্যাংকের কর্মচারী। 5 বছর পর্যন্ত বাবা মা অফিসে চলে গেলে আমাকে কাজের পিসি দেখাশোনা করত। আমি 6 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলে মা আমাকে নিয়ে চলে যেত স্কুলে। স্কুল শেষ হলে কাজের পিসি ব্যাংকের সামনে ছুটি অবধি অপেক্ষা করত, আর তার জন্য অবশ্যই কাজের পিসিকে ভালো বেতন দিতে হতো। প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুলে পা রেখেছি আমি। বয়সের সাথে সাথে আমার অনেক পরিবর্তন হয়েছে। চিপচিপে লম্বা হয়ে এ বয়সেই আমি মায়ের দৈর্ঘ্যকে অতিক্রম করে ফেলেছি। রং ও রূপের তুলনায় মায়ের থেকে আমি অনেক এগিয়ে। আমার চেহারার অপূর্ব সৌন্দর্য যেন গ্রামের হাজারো মেয়েকে ছাড়িয়ে গেছে। চিপচিপে হলেও বয়সের সাথে সাথে আমার গঠন এমন যে আমার উপর থেকে কোনো যুবকের নজর এড়ানো যাবে না, তা হলফ করে বলা যায়। আমার গঠন দেখে মাও বেশ খুশি, কেননা মেয়ে সুন্দরী হলে বাবা মার দুশ্চিন্তা কম হয়। আমার মা তো প্রায় বলে থাকে, তুই একেবারে তোর নানির মতো হয়েছিস। আমি সুন্দরী নারীদের মধ্যে অন্যতম ছিলাম। আমি যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমার গঠন আরও পরিবর্তন হয়ে গেল। অষ্টপিষ্ট হয়ে গেছি আমি। আমাকে এত সুন্দর দেখায় যে স্কুলে যাওয়ার পথে সভ্য আর বখাটে সব যুবকই আমার দিকে একবার না তাকিয়ে পারে না। ইদানিং আমার বুকের দুপাশে শক্ত হয়ে কি যেন উঠতে শুরু করেছে। প্রথম প্রথম আমি কিছু না বুঝলেও মায়েরগুলো দেখে আমি ধারণা করেছি, আমিও বুঝেছিলাম আমার এই ছোট্ট ফুলগুলো একদিন ফেঁপে ফুলে বিরাট আকার ধারণ করবে, ঠিক মায়েরগুলোর মতো। পুকুরে স্নান করলে আমার হাত নিজের অজান্তে আমার ফুলের উপর চলে যায়। ফুলগুলো একটু ধরে দেখি, এতে আমার খুব ভালো লাগে। একদিন হঠাৎ আমার নিচ থেকে রক্ত বের হতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। এই বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। প্রথম দিন আমি কাউকে কিছু বলিনি, মনে করেছিলাম হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় দিন দেখে ভয়ে ভয়ে মাকে বললাম। বলার সাথে আমি কেঁদে ফেললাম। মা হেসে উঠে আমাকে জড়িয়ে ধরে অভয় দিয়ে বলল, ভয়ের কিছু নেই, তুই বড় হয়ে গেছিস। মেয়েদের জন্য এটা আনন্দ, কান্না নয়। তুই পরিপূর্ণ মেয়ে হয়ে গেছিস। তারপর মা আমাকে এই বিষয়ে সব কিছু ধারণা দিল আর বলল এ কদিন যেন আমি স্কুলে না যাই। তারপর আমার মাথা থেকে অনেক প্রশ্ন ঘুরপাক খায়। সে প্রশ্ন আমি মাকে জিজ্ঞেস করাতে মা আমাকে ধমক দিয়ে বলল, আস্তে আস্তে তুই সব কিছু জেনে যাবি। তারপর আমি মন খারাপ করে বসে থাকি। 3 দিন পরে আমি ঠিক হয়ে গেলাম। এরপর আমার দ্রুত আমূল পরিবর্তন হয়ে গেল। আমার চেহারার সৌন্দর্যের আভাস ফুটে উঠল। আমার ফুলগুলো উঁচু হয়ে আরো বড় হয়ে গেল। আমি এখন মাঝে মধ্যেই আমার ফুল ও আমাকে নিয়ে ভাবতে থাকি। যখন আমি একা থাকি তখন আমি অন্যমনস্ক হয়ে এই নানা দিক কল্পনা করে সময় কাটাই আর আমার মনের প্রশ্নের উত্তরগুলো খুঁজতে থাকি। ইদানিং আমি ক্লাসের বান্ধবীদের সাথে আলাপের সময় অনেক কিছুই জানতে পারি। তখন আমার মনে আর একটা কল্পনা এসে দানা বাঁধে। আমি প্রায় প্রতি রাতেই একটা ব্যাপার লক্ষ্য করি। প্রায় মাঝরাতে মা বাবার খাটটা অনেকক্ষণ ধরে ক্যাচর ম্যাচর শব্দ করে থাকে। তারপর মা ও করে লম্বা টানে একটা শব্দ করে ওঠে। তারপর দুজনে বাইরে গিয়ে একসাথে বাথরুমে ঢোকে। আমার বান্ধবী কবিতার কথায় আমি কল্পনায় বৈবাহিক জীবনের পরবর্তী অবস্থা চিন্তা করতে থাকি। আমাকে আনমনে দেখে কবিতা ধাক্কা দিয়ে বলে, কি ভাবছিস সেজুথি? আমি কিছু উত্তর দিলাম না। স্কুল থেকে ফিরে আমি চিন্তা করতে থাকি, কখন সন্ধ্যা হবে, কখন রাত হবে, কখন মাঝরাত হবে, ক্যাচর ম্যাচর শব্দ দেখব। রাতের খাবার পর্ব শেষ করে কাজের পিছে চলে যাই। আনুমানিক 10টায় আমি পড়াশোনা শেষ করি। আজ আমার কোনো পড়াশোনাই শেষ হয়নি। বসে বসে শুধু সময় ক্ষেপণ করছি আর ওসব নিয়ে চিন্তা করছি। শুতেও আমার ঘুম এলো না।
মনে মনে ভাবি, বাবা বাতি নিভালেই আমি বেড়ার ফাঁকে চোখ রেখে দাঁড়িয়ে যাব, দেখব ক্যাচর ম্যাচরের মূল রহস্য। দরকার হলে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকবো। বাবা লাইট নিভিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। বাবা অন্ধকারে শুতে পারে না বলে ডিম লাইটের ব্যবস্থা। আমি 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ক্যাচর ম্যাচরের কোনো লক্ষণই দেখতে পেলাম না। বরং তারা আলাপে ব্যস্ত হয়ে গেল। মা বাবাকে বলছে, আচ্ছা তোমাকে একটা কথা বলা হয়নি। বাবা বলল, কি কথা? মা বলল, আমাদের মেয়ে সেজুতি বড় হয়ে গেছে। বাবা বলল, তাই নাকি? তাহলে তো দুশ্চিন্তাটা বেড়ে গেল। মা বলল, পাগলি মেয়েটা কি বলে জানো? এটা কেন হলো? বাবা বলল, তারপর তুমি কি উত্তর দিলে? মা বলল, বললাম মেয়েদের এটা না হলে মা হতে পারে না। তারপর তার কত প্রশ্ন। সে বলে, আমি এখন কিভাবে মা হতে পারবো, কখন হতে পারবো? তারপর তারপর বাবা বিস্ময়ের ভঙ্গিতে জানতে চাইল। মা বলল, বলছি। বাবা বলল, সে কি, তুমি মেয়েকে এভাবে বলতে পারলে? মা বলল, আরে না, তোমার সাথে ইয়ার্কি মারছি। মেয়েকে তো ধমক দিয়ে ঠান্ডা করে দিয়েছি। বাবা মায়ের এইসব কথা শুনে আমার সারা গা পলকেই তেতে গেল। তারপর একটা আঙুলকে কাজে লাগাতে চাইলাম, কিন্তু ভালোভাবে হলো না। আঙুলটা কিসের সাথে যেন বাধা গেল। একটু ধাক্কা দিলাম, কিন্তু না, আমি ব্যথা পাচ্ছি। হঠাৎ মায়ের কণ্ঠস্বর শুনলাম, এই আস্তে। তাড়াতাড়ি উঠে গিয়ে বেড়ার ফাঁকে চোখ রাখলাম। আমার পাগুলি মাটির সাথে চুম্বকের মতো আটকে গেল। বাবা মায়ের ফুলগুলো হাতে নিয়ে দেখতেছে। তারা এভাবে প্রায় 30 থেকে 40 মিনিট মাকে আদর করলো। এসব দেখতে দেখতে আমি নিজে গরম হয়ে গেছি। আমি বুঝতে পারলাম আমার ভিতরে কিছু একটা হচ্ছে। ঘেমে চপচপ হয়ে গেছি আমি। বাবা মা কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লো, কিন্তু আমি আর সারা রাত ঘুমোতে পারলাম না। বারবার এই দৃশ্য মনে ভেসে উঠছে। আমি একটা কথা উপলব্ধি করেছি যে এটাই সন্তান হওয়ার প্রক্রিয়া। এরপর প্রায় প্রতি রাতেই আমি বাবা মায়ের লীলা দেখতে থাকি। বাবা মার কিছু করুক আর না করুক, আমি প্রতি রাতে অনিদ্রায় রাত কাটিয়ে দেই। কোনো কোনো রাতে বাবা মা কিছুই করে না, কিন্তু আমি প্রতীক্ষায় থাকি সারা রাত। এভাবে আমার সুন্দর চেহারাটা অনিদ্রায় মলিন হয়ে আসছে। আমি কিছুতেই এই নেশা তাড়াতে পারছি না। এদিকে বাবা মা আমার জন্য দুশ্চিন্তা করেন, তবে তারা বুঝতে পারে না তারাই এর একমাত্র কারণ। এভাবে 3 বছর কেটে যায়। আমি ভালো ছাত্রী হলেও মাধ্যমিকে কোনোভাবে পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হই। আমি এখন সবকিছু বুঝি। এখন আমি পরিপূর্ণ নারী। আরো 2 বছর পর আমি এসএসসি পাশ করলাম। বাবা মা আমাকে আর না পড়িয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল।